হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করব আয়নিক ইকুইলিব্রিয়াম অর্থাৎ আয়নিক সাম্যাবস্থা। আজকে আয়নিক সাম্যাবস্থা আলোচনা করব ওয়াটার মলিকুল নিয়ে। সাধারণ উষ্ণতায় ওয়াটার সামান্য অংশ বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে H+ এবং OH- উৎপন্ন করে। অর্থাৎ ওয়াটার H2O সাধারণ উষ্ণতায় সামান্য বিয়োজিত হয় হয়ে H+ এবং OH- আয়ন উৎপন্ন করে। এই H+ পুনরায় ওয়াটারের সঙ্গে যুক্ত হয়ে H3O+ তৈরি করে, H3O+ গঠন করে। তাহলে এক্ষেত্রে সম্পূর্ণ রিয়াকশানটি হবে, দেখো H+H+ কাটবে, তাহলে টু ওয়াটার থেকে এখানে পাওয়া যাবে H3O+ প্লাস OH-, এটা পাওয়া যাবে। তাহলে যেহেতু ওয়াটার সামান্য অংশ বিয়োজন ঘটে, তাহলে এই আয়নিকের সঙ্গে ওয়াটার অবিয়োজিত অংশের একটা সাম্যাবস্থা থাকবে। অর্থাৎ এই অবস্থায় একটা সাম্যাবস্থা রয়েছে, সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম স্টেটে রয়েছে, সাম্যাবস্থায় থাকে। যেহেতু সাম্যাবস্থা রয়েছে, তাহলে এখানে একটা সাম্য ধ্রুবক পাওয়া যাবে। সেই সাম্য ধ্রুবককে আমরা KD দিয়ে প্রকাশ করছি। এই KDকে বলা হয় ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ ওয়াটার, অর্থাৎ জলের আয়নন ধ্রুবক। তাহলে KD সমান কত লিখব? অর্থাৎ প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, মানে H3O+ এই গাঢ়ত্ব এই গুণফল আকারে লিখব, আর ডিভাইডেড বাই যে ওয়াটার রয়েছে H2 তার স্কোয়ার, এটা লিখব। এবার দেখা যায় যে ওয়াটার মলিকুলের ক্ষেত্রে খুব সামান্য পরিমাণ ডিসোসিয়েট ঘটে। তাহলে খুব সামান্য পরিমাণ ডিসোসিয়েট করলে তাহলে এই ওয়াটারের গাঢ়ত্ব খুব বেশি পরিবর্তন ঘটে না। তো ওয়াটারের গাঢ়ত্ব যেহেতু পরিবর্তন ঘটছে না, তাহলে ওয়াটারের গাঢ়ত্ব এক প্রকার কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুবক, কনস্ট্যান্ট থেকে যায়। তাহলে এবার আমরা KDর সঙ্গে আর একটা কনস্ট্যান্ট গুণ করে দেবো, সেটা হচ্ছে ওয়াটার। তাহলে আমরা লিখতে পারি KD ইন্টু ওয়াটার H2 এর গাঢ়ত্ব স্কোয়ার ইজ ইকাল টু H3O+ এবং আয়নের গুণফল রয়েছে OH-, এই দুটো রয়েছে। তাহলে এখন দুটো কনস্ট্যান্টকে গুণ করলে একটা নিউ কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টকে বলবো আমরা KW ইজ ইকাল টু H3O+ হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন, এদের গুণফল। এই KW গুলো হয় আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, অর্থাৎ জলের আয়নীয় গুণফল, জলের আয়নীয় গুণফল, আয়নীয় গুণফল। দেখো আয়নীয় গুণফল বলতে দেখো এই যে দুটো আয়ন রয়েছে H3O+ এবং OH-, এই দুটো আয়নের গুণফল আকারে প্রকাশ করছে KW। তো এই কারণে এটাকে বলা হয় আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। আর এখানে KD ছিল জলের আয়নীয় ধ্রুবক, আয়নীয় ধ্রুবক, অর্থাৎ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তাহলে KW এবং KDর মধ্যে সম্পর্ক কি? দেখো KD ইন্টু ওয়াটার H2 এর স্কোয়ার ইজ ইকাল টু KW। তাহলে KD সমান কি লিখতে পারি? KD সমান লিখতে পারি KW আপন H2 ওয়াটার আছে তার স্কোয়ার, এই মানটা থাকবে। তাহলে ওয়াটার মলিকুলের গাঢ়ত্ব কত আমাদের ক্যালকুলেশন করতে হবে। কিভাবে ক্যালকুলেশন করব? এই ওয়াটারের ঘনত্ব আমরা জানি 1 গ্রাম পার 1 ml, অর্থাৎ 1 গ্রাম পার ml।
তাহলে ঘনত্ব, ওয়াটারের ঘনত্ব দ্যাট ইজ ডি বা ওয়াটার 1 গ্রাম পার ml, তার মানে 1 ml 1 গ্রাম রয়েছে। তাহলে মোল সংখ্যা কত হবে? মোল নাম্বার অফ ওয়াটার, 1 গ্রামকে আমরা 18 দিয়ে ভাগ করে দিই, মোল সংখ্যা পেয়ে গেলাম। আয়তন কত? এই মোল কত রয়েছে? 1 ml এর মধ্যে। তাহলে 1 mlকে লিটার এককে প্রকাশ করলে আসবে 10⁻³ লিটার। তাহলে গাঢ়ত্ব সমান কি লিখব? ওয়াটারের গাঢ়ত্ব সমান মোল পার লিটার এককে। তাহলে মোল কত পেলাম? 1/8। লিটার কত? 10⁻³। তাহলে 1000/18, এইটাকে আমরা ভাগ করলে আসবে 55.5। তাহলে জলের গাঢ়ত্ব হচ্ছে 55.5 মোল পার লিটার, অর্থাৎ প্রতি লিটারে জল রয়েছে 55.5 মোল। তাহলে এখানে এবার এক্সপ্রেশনে বসাতে পারি যে KW বাই 55.5 বা 5 দিতে পারো এর স্কোয়ার। তো KW নির্দিষ্ট উষ্ণতার ক্ষেত্রে মানটা নির্দিষ্ট থাকে, KWর মানটা নির্দিষ্ট উষ্ণতার ক্ষেত্রে নির্দিষ্ট হয়। এক্সপেরিমেন্টালি অর্থাৎ 25 ডিগ্রি উষ্ণতায় KW মান 1 × 10⁻⁻14 এই মানটা দেখা যায়। তাহলে KD সমান কত আসবে? ওই 25 ডিগ্রি উষ্ণতায় সমান কে ছিল? KW 55.55 তার স্কোয়ার। এখন KW মানটা বসালে 1 × 10⁻⁻14 55.55 এর স্কোয়ার। তাহলে এইভাবে আমরা KDর মানটা আমরা ক্যালকুলেট করতে পারবো। এবার আসা যাক যে ওয়াটারের ক্ষেত্রে আয়নের প্রোডাক্ট আমরা যে ইকুয়েশন পেয়েছিলাম H3O+ আর OH- আয়নের গাঢ়ত্ব = KW, তাই তো? KW হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। তো 25 উষ্ণতায় বিশুদ্ধ ওয়াটারে H3O+ এবং OH- আয়নের গাঢ়ত্ব কত? তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব H3O+ এর গাঢ়ত্ব কত আর OH- এর গাঢ়ত্ব কত। অর্থাৎ পিওর ওয়াটার, বিশুদ্ধ জলে, বিশুদ্ধ জল এখানে বলা হচ্ছে জলের মধ্যে কোনো রকম সেকেন্ড কম্পোনেন্ট নেই বা ইমপিউরিটি হিসেবে কোনো কিছুই নেই। তাহলে এই বিশুদ্ধ জলে বা পিওর ওয়াটারে H3O+ এবং OH- এর গাঢ়ত্ব কত? তো কীভাবে ক্যালকুলেশন করব? দেখো, একটুখানি ভাবার চেষ্টা করো যে এই যে ওয়াটার মলিকুলকে যদি আমরা বিয়োজন করি তাহলে দেখো একটা H+ আর একটা OH- আয়ন উৎপন্ন করে, তাই তো? তাহলে দেখো একটা ওয়াটার মলিকুল থেকে একটা H+ একটা OH- উৎপন্ন করে, তাহলে H+ এবং OH- এর সংখ্যা কিন্তু সমান। তাহলে এইভাবে যদি 100টা মলিকুল ভেঙে যায় তাহলে কিন্তু দ্রবণের মধ্যে আমরা 100টা H+ আর 100টাই OH- পাবো, অর্থাৎ দ্রবণের মধ্যে H+ এবং OH- এর সংখ্যা কিন্তু সমান। সমান হলে তাদের গাঢ়ত্ব সমান হবে। তাহলে ধরে নিচ্ছি, ধরি জলে H3O+ এর গাঢ়ত্ব সমান X। তাহলে X হলে সেটা OH- এর সঙ্গে সমান হবে, কারণ দেখো H+ এবং OH- এর গাঢ়ত্ব সমান, সেটা আমি X ধরে নিচ্ছি। এবার জানি আমরা আয়নীয় প্রোডাক্ট অফ ওয়াটার অর্থাৎ ওয়াটারে আয়নীয় গুণফল সেটা কত হয়? H = KW। তাহলে দেখো দুটো মানই X, তাহলে X × X সমান KW। তো X² সমান কত আসবে? KW আসবে। তাহলে X সমান √KW। আমরা জানি 25 ডিগ্রি উষ্ণতায় KW মান 10⁻⁻14। তাহলে এখানে √10⁻⁻14 বসিয়ে দাও 10⁻⁻7 এই মোল পার লিটার, অর্থাৎ এক্সের ভ্যালু আসবে দেখো 10⁻⁻7 মোল পার লিটার। অর্থাৎ আমরা পেয়ে গেলাম বিশুদ্ধ জলে H3O+ এর গাঢ়ত্ব
OH মাইনাসের গাঢ়ত্ব ইজ ইকাল টু 10⁻⁷ মোল পার লিটার। তাহলে 25 ডিগ্রি উষ্ণতায় জলে H3O প্লাস অর্থাৎ H প্লাসের গাঢ়ত্ব আর OH প্লাসের গাঢ়ত্ব দেখো মানটা দেখো 10⁻⁷ মোল পার লিটার, অর্থাৎ খুব সামান্য অংশ বিয়োজন ঘটে। তাহলে আমরা আলোচনা করতে পারলাম যে জলে H3O প্লাস আর OH মাইনাসের গাঢ়ত্ব কত, তার মানটা কত ক্যালকুলেশন করতে পারলাম। এবার অ্যাসিডিক অবস্থায় কত হবে, নিউট্রাল অবস্থায় কত হবে, আর বেসিক অবস্থায় কত হবে। তাহলে নাম্বার 1, যখন আমরা অ্যাসিডিক বলবো, অ্যাসিডিক সলিউশন বলা হয় অ্যাসিডিক দ্রবণ বা অ্যাসিডিক সলিউশন, অর্থাৎ আম্লিক দ্রবণ বলা হয় আম্লিক দ্রবণ। তো এই আম্লিক দ্রবণের ক্ষেত্রে আমরা কি দেখব, কখন দ্রবণটা আম্লিক হয়ে যাবে। সাপোজ ভাবো একটা বিকারে জল ছিল, এই জল ছিল, যখন পিওর ওয়াটার ছিল তখন H প্লাস আর OH মাইনাসের সংখ্যা সমান, রাইট, H প্লাস আর OH মাইনাসের সংখ্যা সমান। এবার যদি বাইরের দিকে আমরা H প্লাস যোগ করে দিই, H প্লাস কীভাবে পাবো, ধরো HCl যোগ করতে পারি, ধরো সালফিউরিক অ্যাসিড যুক্ত করতে পারি, ধরো নাইট্রিক অ্যাসিড যুক্ত করতে পারি। তাহলে এই সমস্ত অ্যাসিড থেকে আমরা H প্লাস পাবো। তাহলে H প্লাস যুক্ত করলে জলের মধ্যে H প্লাসের গাঢ়ত্ব বৃদ্ধি হবে, তাই তো। তাহলে যখন পিওর অবস্থা ছিল অর্থাৎ পিওর ওয়াটার অবস্থায় H3O প্লাস গাঢ়ত্বের সঙ্গে OH মাইনাসের গাঢ়ত্ব সমান ছিল। যখন বাইরে থেকে আমরা অ্যাসিড যুক্ত করলাম তার মানে সলিউশনটা অ্যাসিডিক সলিউশন হয়ে গেল, অ্যাসিডিক সলিউশন অর্থাৎ আম্লিক দ্রবণ। যেহেতু H প্লাস যুক্ত করেছি তাহলে দেখব যে H3O প্লাসের গাঢ়ত্বটা বেশি হয়ে যাবে OH মাইনাসের তুলনায়। তাহলে এটা অ্যাসিডিক কন্ডিশন, অ্যাসিডিক কন্ডিশনের ক্ষেত্রে দেখব H3O প্লাসের গাঢ়ত্ব OH মাইনাসের তুলনায় বেশি। নাম্বার 2, বেসিক সলিউশন। বেসিক সলিউশন মানে ক্ষারীয় দ্রবণ। তো ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে কি ঘটবে, ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে কি ঘটবে, দেখো ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে ধরো একটা বিকারে পিওর ওয়াটার আছে, এই যে ওয়াটার রয়েছে পিওর অবস্থায় এরকম রয়েছে। এবার এখানে কি হয় না H প্লাস আর OH মাইনাসের আয়নের সংখ্যা সমান, তাহলে নিউট্রাল রয়েছে, প্রশ্ন রয়েছে। বাইরের দিকে আমরা কী করছি, বেস যুক্ত করছি। বেস বলতে আমরা OH মাইনাস যোগ করছি। OH মাইনাস কোথা থেকে পাবো, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে OH মাইনাস পাওয়া যাবে, সোডিয়াম প্লাস OH মাইনাস, পটাশিয়াম হাইড্রোক্সাইড K প্লাস OH মাইনাস এক্সট্রা। তাহলে এই সমস্ত আয়নিক কম্পাউন্ডগুলো যুক্ত করলে OH মাইনাসের যোগান দেয় সলিউশনের মধ্যে, তার মানে OH মাইনাসের গাঢ়ত্ব বৃদ্ধি পাবে। তাহলে পিওর অবস্থায় এইরকম ছিল, H3O প্লাস আর OH মাইনাসের গাঢ়ত্ব সমান ছিল। যখনই OH মাইনাস যুক্ত করছি তাহলে OH মাইনাসের কী হবে, গাঢ়ত্ব বৃদ্ধি পাবে। তাহলে বেসিক অবস্থায় OH মাইনাসের গাঢ়ত্ব গ্রেটার দেন H3O প্লাসের গাঢ়ত্ব, এরকম ঘটবে। তাহলে বেসিক কন্ডিশনে দেখব H3O প্লাসের গাঢ়ত্বটা বেশি হবে, OH মাইনাসের গাঢ়ত্বটা বেশি হবে H3O প্লাসের তুলনায়। ওকে, নাম্বার 3, নিউট্রাল যদি হয়, নিউট্রাল মানে প্রশমন, অর্থাৎ প্রশমন অবস্থায় কী দেখব, যেখানে অ্যাসিড আর বেস কোনটাই নয়, তখন হবে H3O প্লাসের গাঢ়ত্ব আর OH মাইনাসের গাঢ়ত্ব সমান। তাহলে এবার মানটা দেখব সে কত হতে পারে। তাহলে নিউট্রাল যখন সমান তখন কত হবে, 10⁻⁷ হবে, কারণ যেখানে জলের ক্ষেত্রে আমরা জানি যে 10⁻⁷ মোল পার লিটার হয়, দ্যাট ইজ এত মোলার। মোল পার লিটারকে আমরা মোলার দিয়ে প্রকাশ করব, অর্থাৎ ক্যাপিটাল এম মানেই মোল পার লিটার। তাহলে অ্যাসিডিক অবস্থায় কত হবে, দেখো অ্যাসিডিক অবস্থা আমরা কী লিখেছিলাম যে H3O প্লাসের গাঢ়ত্বটা গ্রেটার দেন OH মাইনাসের গাঢ়ত্ব।
যখন অ্যাসিডিক হয়েছিল তখন কি বাইরের দিকে আমরা H3O+ যুক্ত করেছিলাম, যার ফলে H2+ গাঢ়ত্ব বৃদ্ধি পেয়েছে, কিন্তু OH- জলে থেকে গেছে। তাহলে জলের ক্ষেত্রে OH- গাঢ়ত্ব আমরা কত জানি? 10⁻⁷ মোলার। 25 ডিগ্রি উষ্ণতায় 10⁻⁷ মোলার হয়। তাহলে এখানে লিখতে পারি যে H3O+ এর গাঢ়ত্ব গ্রেটার দেন 10⁻⁷। অর্থাৎ 10⁻⁷ এর তুলনায় যদি H3O+ এর গাঢ়ত্ব বৃদ্ধি পায় তাহলে সলিউশনটা হয়ে যাবে অ্যাসিডিক, মানে 10⁻⁶, 10⁻⁵, 10⁻⁴, 3, 2 এই সমস্তগুলো অ্যাসিডিক সলিউশন। নাম্বার 2 আমরা বলেছিলাম যে বেসিক সলিউশনের ক্ষেত্রে কী দেখব? OH- গাঢ়ত্বটা বেশি হবে H3O+ এর তুলনায়। তাহলে এখানে কি হয়? OH- গাঢ়ত্ব আমরা বাইরের দিকে যুক্ত করছি, যার ফলে OH- গাঢ়ত্বটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু H3O+ এর গাঢ়ত্ব কি জলের গাঢ়ত্ব থেকে আছে? তাহলে জলের ক্ষেত্রে আমরা জানি যে H3O+ এর গাঢ়ত্ব কত হবে? 25 ডিগ্রি উষ্ণতায় 10⁻⁷। তাহলে OH- গাঢ়ত্ব গ্রেটার দেন 10⁻⁷, রাইট? 10⁻⁷, অর্থাৎ OH- গাঢ়ত্ব যদি 10⁻⁷ থেকে বেশি হয় তাহলে সেটা বেসিক সলিউশন হয়ে যাবে। তাহলে দেখো একটা প্রবলেম করা যাক। এখানে প্রবলেম দিয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি জলীয় দ্রবণে OH- গাঢ়ত্ব 2 × 10⁻⁵ মোলার হলে দ্রবণে H3O+ আয়নের গাঢ়ত্ব কত? দ্রবণে H3O+ আয়নের গাঢ়ত্ব কত? তাহলে আমরা কি জানি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলে দিয়েছে, তো আমরা জানি যে H3O+ এর গাঢ়ত্ব আর OH- গাঢ়ত্ব এদের গুণফলটা আসবে KW। ওকে, তো এখানে OH- গাঢ়ত্ব হচ্ছে 2 × 10⁻⁵। তাহলে H3O+ এর গাঢ়ত্ব কত হবে? দেখো H3O+ এর গাঢ়ত্ব হচ্ছে KW OH- গাঢ়ত্ব। তো KW মান জানি আমরা 10⁻⁻14, আর OH- গাঢ়ত্ব দেখো এটা দেওয়া আছে 2 × 10⁻⁵। তো এটাকে ক্যালকুলেশন করলে আসবে 5 × 10⁻⁻10 এত মোলার। মোলার বলতে মোল পার লিটার। তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন করব। নেক্সট আরেকটা প্রবলেম, এখানে 5 নম্বরটা। 90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলে H3O+ এর গাঢ়ত্ব হচ্ছে 10⁶। ওই উষ্ণতায় KW মান কত? তাহলে ওই উষ্ণতায় KW মান কত হবে? কিভাবে আমরা এটাকে ক্যালকুলেশন করব? কীভাবে ক্যালকুলেশন করতে পারি? তাহলে দেখো কীভাবে এটাকে ক্যালকুলেশন করতে পারি। যে H3O+ এর যে গাঢ়ত্ব রয়েছে আর OH- গাঢ়ত্ব এদের গুণফল হচ্ছে KW। তো জলের ক্ষেত্রে যখন অ্যাসিড আর বেস যুক্ত করা হবে না তখন H3O+ আর OH- গাঢ়ত্বটা সমান হয়। তাহলে কত হবে? 10⁶। তাহলে H3O+ এর গাঢ়ত্ব যা হবে OH- গাঢ়ত্ব সমান। তাহলে বসিয়ে দাও। তাহলে KW সমান আমরা কি জানি? H3O+ এর গাঢ়ত্ব OH- গাঢ়ত্ব সঙ্গে গুণফল। তাহলে 10⁻⁶, 10⁻⁶ সমান কত হবে? 10⁻⁻12 এত। তাহলে এইরকম থাকবে। তাহলে আনসার আসবে 10⁻12। তাহলে এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেশনগুলো করব। এবার আসি পিএইচ। পিএইচ কাকে বলে? পিএইচ কাকে বলে? পিএইচ বলতে বোঝায় -log10 H3O+ এর গাঢ়ত্বে কে বলা হয় পিএইচ। তাহলে পিএইচ বলতে বোঝায় -log10 H3O+ এর গাঢ়ত্ব। এইটা হচ্ছে পিএইচ।
তাহলে পিএইচ হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা, সেটা মাইনাস লগ 10^H3O প্লাসের গাঢ়ত্ব। তাহলে একই রকমভাবে পিওইচ যদি বলি তাহলে কত লিখব, মাইনাস লগ 10^OH মাইনাসের গাঢ়ত্ব লিখতে পারি। একই রকমভাবে যদি আমরা PKW বলি তাহলে কত লিখব, মাইনাস লগ 10^KW। তো একই রকমভাবে যদি আমরা পিকে বলি এটাকে তাহলে মাইনাস লগ 10^KA হবে। যদি আমরা লিখি PKB সমান মাইনাস লগ 10^KB হবে। অর্থাৎ এগুলো সবগুলোই কিন্তু ম্যাথমেটিক্যাল ফর্মুলা, যে পিএইচ মানে এইচ প্লাস হবে, ওইচ মানে ওইচ মাইনাসের গাঢ়ত্ব হবে, কেডাব্লিউ মানে কেডাব্লিউ আসবে, কে মানে কে আসবে, পিকেবি মানে কেবি আসবে। তো আমরা এখানে পিএইচ আর পিওইচ নিয়ে আলোচনা করব। তাহলে ফার্স্ট হচ্ছে পিএইচ। তো আমরা পিএইচ দেখলাম যে মাইনাস লগ 10^H3O প্লাসের গাঢ়ত্ব। এবার H3O প্লাসের গাঢ়ত্ব, তাহলে আমাদের পিএইচ বের করতে হবে, আর ওইচ মানে হচ্ছে ওইচ মাইনাসের গাঢ়ত্ব। প্রথমে আমরা জলে দেখি বিশুদ্ধ ওয়াটারের ক্ষেত্রে পিএইচ কত, তারপরে ওয়াটার যদি অ্যাসিডিক করা হয় পিএইচ কত, বেসিক করা হলে পিএইচ কত। তাহলে বিশুদ্ধ ওয়াটারে পিএইচ কত, বিশুদ্ধ জলে পিএইচ কত, তাই তো। তাহলে 25 ডিগ্রি উষ্ণতায় আমরা কি জানি যে H3O প্লাস এর গাঢ়ত্ব হয় 10⁻⁷। এইটা আমরা ক্যালকুলেশন করলাম জাস্ট এই ভিডিওর শুরুতে, এই ক্লাসের শুরুতে। ওকে, তাহলে এখান থেকে আমরা কীভাবে ক্যালকুলেশন করব, পিএইচ সমান মাইনাস লগ 10^H3O প্লাসের গাঢ়ত্ব। ওকে, তাহলে মাইনাস লগ 10^H3O প্লাসের গাঢ়ত্ব 10⁻⁷। তাহলে কত আসবে, এখানে 7 আসবে, কারণ মাইনাস থাকলে এটা সামনে আসবে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস পজিটিভ হবে, আর লগ 10 = 1, অর্থাৎ বেশের সঙ্গে যদি সমান হয়ে যায় তাহলে 1 আসবে। তাহলে বিশুদ্ধ জলে পিএইচ হচ্ছে 7। আমি যদি পিওইচ কত বিশুদ্ধ জলে, তাহলে পিওইচ সমান আমরা লিখব মাইনাস লগ 10^OH মাইনাসের গাঢ়ত্ব। ওকে, তো বিশুদ্ধ জলে OH মাইনাসের গাঢ়ত্ব আমরা দেখলাম 25 ডিগ্রি উষ্ণতায় 10⁻⁷। তাহলে এখানে কত আসবে, মাইনাস লগ 10^10⁻⁷। তাহলে 7। বিশুদ্ধ জলের OH মাইনাসের গাঢ়ত্ব হচ্ছে 10⁻⁷, অর্থাৎ পিএইচ সমান 7। তাহলে বিশুদ্ধ জলে পিএইচ এবং পিওইচের যোগফল কত হবে, বিশুদ্ধ জলে পিএইচ প্লাস পিওইচ যোগ যদি করে দিই সমষ্টি করে যায় 7 + 7 = 14। তাহলে বিশুদ্ধ জলে পিএইচ ও পিওইচের সমষ্টি আসবে 14। পিএইচ প্লাস পিওইচ এটাকে যোগফল যে 14, এটাকে একটু অন্যভাবে আমরা প্রমাণ করতে পারি। কীভাবে প্রমাণ করতে পারবো, দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়নীয় প্রোডাক্টের মান কত হবে, H3O প্লাস এবং OH মাইনাসের আয়নের যে গুণফল = KW। আবার KW মান হচ্ছে 10⁻⁴। তাহলে এখানে পিএইচ করতে হলে বোথ সাইডে লগ নিতে হবে। তাহলে টেকিং লগ বোথ সাইড, তো লগ নিলে কী হবে, লগ নিলাম H3O প্লাসের গাঢ়ত্ব, OH মাইনাসের গাঢ়ত্ব, আর এপাশে লগ নিলাম লগ 10^10⁻⁴। লগের ক্ষেত্রে আমরা কি জানি, এই যে লগের ক্ষেত্রে লগ 10^AB থাকলে, অর্থাৎ AB গুণ থাকলে আমরা কি লিখব, লগ A প্লাস লগ B। এই ফর্মুলা জানি আমরা। তাহলে এখানেও A আর B আছে।
তাহলে লিখব লগ H3O প্লাস, এটা লিখলাম, প্লাস লগ OH মাইনাস, সবগুলো 10 বেস, কিন্তু এখানে 10 বেস OH মাইনাসের গাঢ়ত্ব। তাহলে এই পাওয়ারটা সামনে আসবে -14 আসার পর দেখো লগ 10 বেস 10, তাহলে এই মানটা কত 1, তাহলে আলটিমেট কত হবে -14। তাহলে এই এক্সপ্রেশনটা পিএইচ নয়, পিএইচ মানে কি, পিএইচ হচ্ছে মাইনাস থাকবে, মাইনাস লগ 10 বেস H3O প্লাস, রাইট। তাহলে এটা মাইনাস সিম্বল থাকবে, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস লগ 10 বেস H3O প্লাস, এই প্লাস থাকলো মাইনাস লগ 10 বেস OH মাইনাসের গাঢ়ত্ব, মাইনাস দ্বিগুণ করলে কত হবে 14 চলে আসবে। এবার এই যে এক্সপ্রেশনটা, এটাকে লিখতে পারবো আমরা পিএইচ লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো POH সমান 14। তাহলে পিএইচ প্লাস পিওএইচ এর মান হচ্ছে 14, এইভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারি। এরপর আসা যাক যে অ্যাসিডিক দ্রবণের ক্ষেত্রে পিএইচ কত। তাহলে অ্যাসিডিক দ্রবণ অর্থাৎ আম্লিক দ্রবণের ক্ষেত্রে পিএইচ কত। আম্লিক দ্রবণের ক্ষেত্রে H3O প্লাস এই গাঢ়ত্ব কী হয়, বেশি হয় OH মাইনাসের তুলনায়, তাই তো। তাহলে কতটা বেশি হবে দেখো, OH মাইনাসের গাঢ়ত্ব কত জানি আমরা 10⁻⁻7, অর্থাৎ 10⁻⁷ থেকে বেশি হবে। তাহলে এটাকে পিএইচ করতে হবে, তাহলে বোথ সাইডে আমরা মাইনাস লগ নিই, মাইনাস লগ 10 বেস H3O প্লাস, যখনই মাইনাস দেবো লেস দ্যান কী হবে, এই গ্রেটার দ্যানটা লেস দ্যান হয়ে যাবে, রাইট। তাহলে লগ 10 বেস 10⁻⁷, তাহলে এই এক্সপ্রেশন কী হবে, পিএইচ লেস দ্যান, এই -7টাকে সামনে আসবে, সামনে একটা মাইনাস রয়েছে, তাহলে 7। তাহলে অ্যাসিডিক সলিউশনের ক্ষেত্রে পিএইচের মানটা 7-এর থেকে কম। এবার আসি বেসিক মিডিয়ামের ক্ষেত্রে কত হবে। বেসিকের ক্ষেত্রে কত হবে, তো বেসিক মানে OH মাইনাসের গাঢ়ত্বটা বেশি H3O প্লাসের তুলনায়, ওকে। তাহলে একে পিএইচ করতে হবে, তাই তো। তাহলে এটাকে পিএইচ করতে হবে, তো আমরা কি জানি যে H3O প্লাস গাঢ়ত্বর সঙ্গে OH মাইনাস গাঢ়ত্ব সমান জলের ক্ষেত্রে 10⁻⁷। তাহলে কীভাবে করব, তাহলে পিএইচ করতে হলে H3O প্লাসকে রাখতে হবে, তাহলে এই মানটা চেঞ্জ করতে হবে। তাহলে এই মানটা কত 10⁻⁷, 10⁻⁷, কেটা দেন H3O প্লাস এর গাঢ়ত্ব, ওকে। তাহলে এবার এটাকে মাইনাস লগ নিই, লগ 10 বেস 10⁻⁷, কেটা দানটা কি লেস দান হয়ে যাবে, মাইনাস নিলে মাইনাস লগ 10 বেস H3O প্লাস, তাহলে এই -7টা এবার আসবে 7, এটা কি যে পিএইচ হয়ে যাবে, তার মানে পিএইচ গ্রেটার দেন 7। তাহলে বেসিক সলিউশনের ক্ষেত্রে পিএইচটা 7-এর থেকে বেশি হবে, ওকে। নিউট্রাল, যখন নিউট্রাল সলিউশন হয় অর্থাৎ প্রসমান, তখন কি হয় না H3O প্লাসের সঙ্গে OH এর গাঢ়ত্ব সমান সমান কত 10⁻⁷, তার মানে H3O প্লাসের গাঢ়ত্ব আসবে 10⁻⁷। তাহলে এখানে মাইনাস লগ নাও H3O প্লাস মাইনাস লগ 10 বেস 10⁻⁷, তাহলে এটা পিএইচ আসবে, এটা 7। তাহলে পিএইচ 7 হলে নিউট্রাল বা প্রসমান। তাহলে এখান থেকে পেলাম যে পিএইচ ইজিক্যাল টু 7, পিএইচ গ্রেটার দেন 7, পিএইচ লেস দেন 7। তাহলে এইটা হচ্ছে প্রসমান অবস্থায়, এটা ক্ষারীয় অবস্থায় পেলাম বা বেসিক, আর এটা হচ্ছে অ্যাসিড অর্থাৎ অ্যাসিডিক অবস্থায়, অ্যাসিড অবস্থায় বা অ্যাসিডিক অবস্থায়।
তাহলে এই অবস্থায় পেলাম। ওকে, এবার আমরা ক্যালকুলেশন করব পিএইচ, ক্যালকুলেশন অফ পিএইচ। পিএইচ এবং পিওইচ এর ক্যালকুলেশন আমরা শিখব। দেখো, পিএইচ ক্যালকুলেশন করতে হলে আমাদের H3O+ গাঢ়তা জানতে হবে, আর পিওইচ ক্যালকুলেশন করতে হলে OH- গাঢ়তা জানতে হবে। H+ এর গাঢ়ত্ব পাবো আমরা অ্যাসিড থেকে, আর OH- এর গাঢ়ত্ব পাবো আমরা বেস থেকে। তার মানে পিএইচ এবং পিওইচ এর রিলেটেড অ্যাসিড আর বেস। তো প্রথমে আমরা পিএইচ ক্যালকুলেশন করার জন্য আমরা কীভাবে করব, তার প্রথমে অ্যাসিড থেকে আলোচনা করি। তো অ্যাসিড দু রকম হয়, এক স্ট্রং অ্যাসিড আর দুই উইক অ্যাসিড। তো স্ট্রং অ্যাসিড থেকে আমরা কিভাবে পিএইচ ক্যালকুলেশন করব। এই স্ট্রং অ্যাসিড বলতে বোঝায় HCl, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, HNO3, এই সমস্ত অ্যাসিডগুলো প্রত্যেকটাই কিন্তু স্ট্রং অ্যাসিড। ওকে, প্রত্যেকটাই স্ট্রং অ্যাসিড। আর এই সমস্ত অ্যাসিডগুলো জলীয় দ্রবণে 100% বিয়োজন ঘটে। জলীয় দ্রবণে 100% বিয়োজন ঘটে। তাহলে এখানে সম্পূর্ণরূপে বিয়োজন ঘটে, সম্পূর্ণরূপে বিয়োজন ঘটে, বিয়োজন ঘটে। তাহলে সম্পূর্ণরূপে বিয়োজন ঘটলে সাম্যাবস্থা থাকবে না, অর্থাৎ আমরা সম্পূর্ণ বিয়োজন করলে H3O+ এর গাঢ়ত্ব বা H+ এর গাঢ়ত্ব সহজে আমরা ক্যালকুলেশন করতে পারবো। যেমন ধরো আমি বললাম 10⁻² এই মোলার HCl এর পিএইচ কত এবং পিওইচ কত। তাহলে এখানে কিভাবে ক্যালকুলেশন করব, প্রথমে জানতে হবে যে HCl একটা স্ট্রং অ্যাসিড, সম্পূর্ণরূপে জলীয় দ্রবণে বিয়োজন ঘটবে। তাহলে HCl যদি সম্পূর্ণরূপে বিয়োজন ঘটে তাহলে আমরা একমুখী আলোচনা দিয়ে প্রকাশ করব। অর্থাৎ একমুখী আলোচনা দিয়ে প্রকাশ করার অর্থ হচ্ছে রিয়াকশান ইরিভার্সিবল, অর্থাৎ একদিকেই যাচ্ছে। তাহলে এখানে H+ আর হচ্ছে Cl- আয়নে ভেঙে যাবে। তো পিএইচ H+ রিলেটেড, অর্থাৎ H+ এর গাঢ়ত্ব কত, নট HCl, H+ এর গাঢ়ত্ব কত। তাহলে দেখো এখানে রিয়াকশানটা অর্থাৎ বিয়োজন যেটা হয়েছে 1 মোল HCl থেকে 1 মোল H+, অর্থাৎ সম্পূর্ণ ভেঙে গেছে। তাহলে ছিল 10⁻² মোলার, ভেঙে গেলে অর্থাৎ এখানে 1 মোল ভাঙলে এই 1 মোল H+ হবে। তাহলে ভেঙেছে কত, সম্পূর্ণটাই, অর্থাৎ সম্পূর্ণ ভেঙে গেছে, 10⁻² ভেঙে গেছে। তাহলে এখানে কত হবে, 10⁻², রাইট। তাহলে এখানে H+ এর গাঢ়ত্ব পেয়ে গেলাম 10⁻² মোলার। তাহলে 10⁻² মোলার যদি পেয়ে যায় তাহলে এখানে সহজে পিএইচ সমান লিখতে পারবো -log10 H+ এর গাঢ়ত্ব। তাহলে এবার বসিয়ে দাও H+ এর গাঢ়ত্ব কত, 10 H+ এর গাঢ়ত্ব দেখো 10⁻², অর্থাৎ -2 আসবে। তাহলে এই -2টা সামনে গেলে কত হবে, 2 আসবে। আর log 10 মানে 1, তার মানে 2 আসবে, রাইট। আবার ধরো আমরা বললাম 10⁻³ এই মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত। ওকে, এই মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত। তো আমরা কিভাবে ক্যালকুলেশন করব, দেখো প্রথমে আমরা সালফিউরিক অ্যাসিড যেহেতু স্ট্রং অ্যাসিড তাহলে ইরিভার্সিবল অ্যারো দেব, দিয়ে এখানে 2H+ এবং সালফেট SO4 2- আয়ন তৈরি করবে। তাহলে যতটা ভাঙবে ঠিক তার দ্বিগুণ সংখ্যক H+ উৎপন্ন করবে, আর ওই H+গুলো পিএইচ দেয়। তাহলে এখানে ছিল 10⁻³ যেহেতু স্ট্রং তাহলে সবটাই ভাঙবে, যা ভাঙবে তার দ্বিগুণ সংখ্যক H+, তাহলে H+ উৎপন্ন হবে 2 × 10⁻³ তাহলে পেয়ে গেলাম H+ এর গাঢ়ত্ব সমান 2 × 10⁻³ তাহলে এখানে পিএইচ সমান -log10 H+ এর গাঢ়ত্ব। ওকে,
তাহলে মাইনাস লগ 10 বেস এইচ প্লাস হচ্ছে 2 ইন্টু 10⁻³ এটা থাকবে। তো এটাকে ক্যালকুলেশন করলে আসবে 2.7। তাহলে 2.7 পিএইচ পেয়ে গেলাম। তাহলে পিওইচ কত? তাহলে এখান থেকে পিএইচ প্লাস পিওইচ সমান জানি আমরা 14। আমরা এই ক্লাসের শুরুতেই আমরা প্রমাণ করেছি পিএইচ আর পিওইচের যোগফল 14 হয়। তাহলে পিএইচ যদি 2.7 হয় তাহলে পিওইচ কত হবে? 14 মাইনাস 2.7, তাহলে আসবে 11.3। তাহলে এইটা হবে। আগে এটাও একই রকম হবে, এই পিএইচ সমান 2 আছে, তাহলে এখানে পিওইচ সমান কত হবে? 14 মাইনাস পিএইচ, তাহলে 14 মাইনাস 2 মানে 12। ওকে, তাহলে এইভাবে আমরা পিএইচ এবং পিওইচ ক্যালকুলেট করতে পারি স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে। এবার আসি স্ট্রং বেস। স্ট্রং বেসের ক্ষেত্রে কী হবে? স্ট্রং মানে কী হবে? সম্পূর্ণরূপে বিয়োজন করবে, সম্পূর্ণরূপে বিয়োজন ঘটে, সম্পূর্ণরূপে বিয়োজন ঘটে। তাহলে সম্পূর্ণরূপে বিয়োজন ঘটলে আমরা কি দেখব? ধরো এক্সাম্পল নিলাম 10⁻³ মোলার এনওইচের পিএইচ কত, এই দ্রবণের পিএইচ কত আর পিওইচ কত। তাহলে কিভাবে ক্যালকুলেশন করব? প্রথমে দেখো সোডিয়াম হাইড্রক্সাইড এনওএইচ রয়েছে, এনওএইচ সম্পূর্ণরূপে বিয়োজন ঘটবে, ঘটার ফলে Na প্লাস আর OH মাইনাস পাওয়া যাবে। তাহলে কতটা নিয়েছিলাম? 10⁻³ নিয়েছিলাম, যা নিয়েছিলাম সবটাই ভেঙে যাবে, যা নেওয়া হয়েছিল সবটাই ভেঙে যাবে। ভেঙে গেলে দেখো 1 মোল থেকে 1 মোল OH মাইনাস, Na প্লাস তো পিএইচ দেবে না, দেবে OH মাইনাস হচ্ছে পিওইচ, তাহলে 10⁻³ হবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা OH মাইনাসের গাঢ়ত্ব পেয়ে যাচ্ছি, সেটা কিনা 10⁻³ ওকে। তাহলে এখান থেকে আমরা এখন পিওইচ বের করতে পারবো। তাহলে পিওইচ কেন পিওইচ বের করতে পারবো? না, OH মাইনাসের গাঢ়ত্ব পেয়েছি। তাহলে পিওইচ সমান 10 বেস 10⁻³ ওকে। তাহলে এটাকে ক্যালকুলেটরে বসাও বা -3টা সামনে আসবে, সামনে এই মাইনাস কী হয়ে যাবে? 3 হয়ে যাবে, আর লগ 10 আর 10 কী হবে? 1 হয়ে যাবে, রাইট? অর্থাৎ লগ এর পাওয়ার এক্স যদি হয় তাহলে এক্সটা সামনে আসছে, লগ এ, এই সূত্রে আমরা ফেলাচ্ছি ওকে। তাহলে এখানে পিওইচ সমান 3, তাহলে পিএইচ প্লাস পিওইচ সমান কত হয়? 14। তাহলে পিএইচ সমান 14 মাইনাস পিওইচ, তাহলে 14 মাইনাস পিএইচ কত পেয়েছি? 14 মাইনাস 3 করে দাও, তাহলে হবে 11। তাহলে পিএইচ এখানে 11 আর পিএইচ হচ্ছে 3। আবার ধরো 10⁻³ এই মোলার ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর পিএইচ অ্যান্ড পিওইচ কত? তো কীভাবে ক্যালকুলেশন করব? তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড হচ্ছে স্ট্রং বেস, তাহলে ভাঙলে কী হবে? ক্যালসিয়াম 2+ এবং 2OH মাইনাস, তাহলে যতটা নেওয়া হয়েছিল সবটাই বিয়োজন করবে, নেওয়া হয়েছিল 10⁻³ তাহলে সবটাই বিয়োজন করলে OH কত পাওয়া যাবে? দ্বিগুণ পাওয়া যাবে। দেখো 2OH মাইনাস আছে, তাহলে 2 ইন্টু 10⁻³ তাহলে এখান থেকে OH মাইনাসের গাঢ়ত্ব সমান পাবো 2 ইন্টু 10⁻³ তাহলে পিওইচ সমান আসবে মাইনাস লগ 10 বেস 2 ইন্টু 10⁻³। এইটাকে ক্যালকুলেটরে বসাও, বসালে মাইনাস আছে, তাহলে আসবে 2.7 আসবে ওকে। তাহলে পিওইচের মানটা 2.7 পেয়ে গেছে, তাহলে পিএইচ সমান কত হবে? 14 মাইনাস 2.7, তাহলে দেখো 11.3।
তাহলে এখানে পিএইচ হচ্ছে 11.3। তাহলে এইভাবে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের ক্ষেত্রে আমরা পিএইচ ক্যালকুলেশন করব। এবার যখন অ্যাসিড আর বেসের কনসেন্ট্রেশন একদম কম, অর্থাৎ জলের কনসেন্ট্রেশন সমান, যখন গাঢ়ত্ব জলের গাঢ়ত্ব 10⁻⁻⁻ এর সমান বা তার কম গাঢ়ত্ব আছে, তার কম, তখন কি করতে হবে? তখন কিন্তু জলের যে H2O+ রয়েছে গাঢ়ত্ব আর OH- গাঢ়ত্ব আমাদের অ্যাডিশন করে নিতে হবে। যদি কোনো অ্যাসিড বা বেশি গাঢ়ত্ব 10⁻⁷ বা তার কম গাঢ়ত্ব হয়ে গেছে, তখন জল থেকে যে H3O+ পাওয়া যাচ্ছে আর OH- পাওয়া যাচ্ছে সেটাকে আমরা যোগ করে দেবো। তাহলে দেখো, ধরো বললাম 10⁻⁷ এই মোলার HCl ক্ষেত্রে পিএইচ কত? তাহলে গাঢ়ত্ব দেখো 10⁻⁷, ওকে, 10⁻⁷ আছে। তাহলে এখানে H+ পাবো ফ্রম HCl থেকে, কত পাবো? 10⁻⁷ পাবো, রাইট। আরেকটা আমরা H+ পাবো ফ্রম ওয়াটার, কারণ জলও সামান্য বিয়োজন ঘটে। যখন জলে HCl দেওয়া হয়েছে তাহলে সেখান থেকেও 10⁻⁷ পাবো। তাহলে এই অবস্থায় মোট বা টোটাল H+ কত হবে? তাহলে যোগ করে দাও, 10⁻⁷ প্লাস 10⁻⁷ করলে কত হবে? 2 × 10⁻⁷। তাহলে টোটাল H+ পেয়ে গেছি। তাহলে পিএইচ সমান -log10 H+ এর গাঢ়ত্ব, ওকে। তাহলে 10 2 × 10⁻⁷, তাহলে আসবে 6.7। তাহলে এখানে পিএইচ দেখো 6.7, ওকে। তাহলে যখন দেখব যে 10⁻⁷ এইরকম কনসেন্ট্রেশন আছে বা তার কম কনসেন্ট্রেশন আছে, তখন কিন্তু জলের কনসেন্ট্রেশনটা যোগ করতে হবে। যখন তোমার হায়ার কনসেন্ট্রেশন আছে, মানে 10⁻⁻² মোলার HCl এর পিএইচ কত, তখন জলে কনসেন্ট্রেশন যোগ করার কোনো প্রয়োজন উঠছে না, কারণ 10⁻⁻² এর সঙ্গে 10⁻⁷ যোগ করলে দেখো এই মানটা অনেক অনেক কম, তাহলে সেই 10⁻² এর সঙ্গে সমান হয়ে যাবে। তো এই কারণে যখন অ্যাসিডের ক্ষেত্রে কনসেন্ট্রেশন দেখব যে অনেক বেশি আছে জলের থেকে, অর্থাৎ 10⁻⁷ এর তুলনায় অনেক বেশি, মানে -6, -5, -4, -3, -2 এইরকম কনসেন্ট্রেশন আছে, তখন জলের কনসেন্ট্রেশন যোগ করতে হবে না। তো এই কারণে আমরা প্রথম দিকে যে প্রবলেমগুলো করলাম, অর্থাৎ একটু আগে যেগুলো করলাম উদাহরণ দিলাম, সেটা জলের কনসেন্ট্রেশন যোগ করিনি। কিন্তু এখানে এমন একটা প্রবলেম যেখানে 10⁻⁷ রয়েছে, অর্থাৎ জলের কনসেন্ট্রেশন যোগ করতে হবে, ওকে। তাহলে এখানে পিএইচ সমান হবে 6.7, রাইট। ধরো এনাদার এক্সাম্পল, বললাম 10⁻⁸ এই মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? তাই দেখো গাঢ়ত্বটা অনেক কম, জলের গাঢ়ত্ব থেকে কমে গেছে, তাহলে জলের গাঢ়ত্ব বেশি, তো জলের গাঢ়ত্ব আমরা নেগলেক্ট করলে হবে না। তাহলে এখান থেকে আমরা OH- পাবো, কেমন? সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে OH- পাবো। তাহলে OH- ফ্রম সোডিয়াম হাইড্রোক্সাইড কত হয়েছে? 10⁻⁸। আর OH- ফ্রম ওয়াটার থেকে OH- কত পাবো? 10⁻⁷, কারণ আমরা আগেই এই ক্লাসের শুরুতেই আলোচনা করেছি যে জলের ক্ষেত্রে H+ এবং OH- এর গাঢ়ত্ব হচ্ছে 10⁻⁷। তাহলে যোগ করে দাও, মোট OH- এর গাঢ়ত্ব কত হবে? 10⁻⁸ প্লাস 10⁻⁷। তাহলে এখানে যোগ করলে মানটা আসবে 1.1 10⁻⁷। তাহলে এখানে যেহেতু OH- এর গাঢ়ত্ব পেয়েছি, তাহলে আমরা পিওইচ প্রথম বের করতে পারবো। -log10 1.1 10⁻⁷।
তাহলে এটা ক্যালকুলেশন করা যাক। এইটাকে ক্যালকুলেশন করলে আসবে 6.95, তাহলে পিএইচ হবে 6.95, রাইট। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে যখন গাঢ়তটা 10⁻7, 10⁻8, 10⁻9 এই সমস্ত গাঢ়ত্ব হচ্ছে তখন জলের গাঢ়ত্ব যোগ করব। আর যদি কম হয় 10⁻1, 10⁻2, 10⁻3, 10⁻4 এই সমস্ত ক্ষেত্রে জলের গাঢ়ত্ব যোগ করব না, করে আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমাদের এইভাবে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের ক্ষেত্রে পিএইচ এইভাবে ক্যালকুলেশন করতে হয়। ওকে, এবার আমরা পড়ব যে এখানে যে গাঢ়ত্বটা প্রকাশ করা হচ্ছে এই গাঢ়ত্বটাকে আমরা মোলারিটি গাঢ়ত্বে প্রকাশ করা হয়। অর্থাৎ এই যে এইচ প্লাসের গাঢ়ত্ব, ওইচ মাইনাসের গাঢ়ত্ব, এই সমস্ত গাঢ়ত্বগুলি মোলারিটি দিয়ে প্রকাশ করা হয়। যদি নর্মালিটি দিয়ে প্রকাশ থাকে, নর্মালিটি কী করে বুঝবো না, থাকবে এন, আর মোলারিটি থাকবে ক্যাপিটাল এম। তাহলে আমরা মোলারিটি দিয়ে প্রকাশ করব, কেমন? যদি নর্মালিটি থাকে তাহলে নর্মালিটিকে মোলারিটি কনভার্ট করবো কী করে? তার সমাধান হচ্ছে এন সমান এক্স ইন্টু এম, যেখানে এক্স এর মান হচ্ছে এইচ প্লাস অর ওইচ মাইনাসের সংখ্যা, অ্যাসিড হলে এইচ প্লাসের সংখ্যা, বেস হলে ওইচ মাইনাসের সংখ্যা। অর্থাৎ নর্মালিটিকে আমরা মোলারিটিতে কনভার্ট করে নেব, করে কাজ করব। তার মানে মোলারিটি আসবে এন বাই এক্স, অর্থাৎ এইচ প্লাসের সংখ্যা কত হলো সেখানে নর্মালিটিতে ভাগ করলে মোলারিটি চলে আসবে, বা বেসের ক্ষেত্রে ওইচ এর সংখ্যা দিয়ে ভাগ করলে মোলারিটি চলে আসবে। ধরো একটা এক্সাম্পল, 0.01 নর্মাল এই সেলের পিএইচ কত, এইটা বলা হয়েছে, কেমন? তাহলে এখানে নর্মালিটিকে ফার্স্ট মোলারিটি কনভার্ট করতে হবে। তাহলে নর্মালিটি ইজ ইকুয়াল টু এক্স ইন্টু মোলারিটি, তাহলে মোলারিটির সমান এন বাই এক্স। তার নর্মালিটি কত আছে? 0.01 আছে, এক্সের মান কত হবে? দেখো এই সেলকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে একটা এইচ প্লাস একটা সেল মাইনাস পাওয়া যাবে। তাহলে এখানে এইচ প্লাসের সংখ্যা হচ্ছে 1, তাহলে 1 দিয়ে ভাগ করলে ওইটাই থাকবে, তাহলে 0.01 মোলার। অর্থাৎ এখানে লিখতে পারবো 0.01 নর্মাল এই সেল ইকুয়াল টু 0.01 মোলার এই সেল। তাহলে মোলারিটি পেয়ে গেছি। এবার পিএইচ বের করতে হবে। এই সেলকে ভেঙে ফেলো, এইচ প্লাস সিএল মাইনাস, তাহলে 0.01 থেকে 0.01 এইচ প্লাস পাওয়া যাবে। তো পিএইচ সমান আসবে মাইনাস লগ 10 বেস এইচ প্লাসের গাঢ়ত্ব। তাহলে মাইনাস লগ 10 বেস এইচ প্লাস হচ্ছে 10⁻²। তাহলে এই -2 আর এই মাইনাস রয়েছে, দ্যাট ইজ 2। তাহলে এইভাবে নর্মালিটিকে মোলারিটিতে কনভার্ট করে কাজ করতে হবে। ধরো আরেকটা এক্সাম্পল দেখাই, যে 10⁻³ নর্মাল সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত। তাহলে এখানে নর্মালিটি আছে, ফার্স্ট মোলারিটিতে কনভার্ট করে নাও, কেমন? তাহলে আমরা কি লিখব যে নর্মালিটির সমান এক্স ইন্টু মোলারিটি, মোলারিটির সমান কী হবে? এন বাই এক্স। তাহলে নর্মালিটি হচ্ছে 10⁻³ এক্স কত হবে? সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে H2SO4 ভাঙলে দেখো দুটো এইচ প্লাস উৎপন্ন হবে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে 0.5 10⁻³ আসবে। ওকে, তাহলে এবার মোলারিটি পেয়ে গেছে। এবার দেখব যে সালফিউরিক অ্যাসিড থেকে কতগুলো এইচ প্লাস পাওয়া যাচ্ছে, অর্থাৎ এইচ প্লাসের গাঢ়ত্ব কত। তাহলে 0.5 10⁻³ রয়েছে, তারপর দ্বিগুণ সংখ্যক এইচ প্লাস পাওয়া যাচ্ছে, 2 × 0.5 10⁻³ তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? ক্যালকুলেশন করলে 10⁻³ আসবে। তো তাহলে পিএইচ সমান আমরা কত লিখব? মাইনাস লগ 10 বেস এইচ প্লাসের গাঢ়ত্ব সমান মাইনাস লগ 10 বেস 10⁻³ সমান 3। তাহলে এইভাবে নর্মালিটি থাকলে
আমরা কিন্তু মোলারিটিতে কনভার্ট করে পিএইচ ক্যালকুলেশন করব। ওকে, আবার ধরো বলা আছে এখানে পিএইচ সমান 5, তাহলে পিএইচ সমান 5 যদি হয় তাহলে H3O প্লাসের গাঢ়ত্ব কত এবং OH মাইনাসের গাঢ়ত্ব কত, কীভাবে ক্যালকুলেশন করব? দেখো পিএইচ ইজিক্যাল টু 5 দেওয়া আছে, তো পিএইচ সমান 5, তাহলে আমরা পিএইচ মানে কি জানি? পিএইচ সমান জানি মাইনাস লগ 10 বেস H3O প্লাসের গাঢ়ত্ব জানি, তাহলে পিএইচ মানটা 5 বসিয়ে দাও, তাহলে মাইনাস লগ 10 বেস H3O প্লাসের গাঢ়ত্ব সমান 5 লিখতে পারি, তাহলে মাইনাসটা এদিকে করে দাও, তাহলে লগ 10 বেস H3O প্লাসের গাঢ়ত্ব সমান আসবে -5, তাহলে এই লগটাকে তুলতে হবে, তবে H3O প্লাসের গাঢ়ত্ব পাবে। ওকে, তবেই H3O প্লাসের গাঢ়ত্ব পাবে। তাহলে এখানে অ্যান্টিলগ করে দাও, অ্যান্টিলগ গুণ করে দাও, এই লগ আছে H3O প্লাসের গাঢ়ত্ব সমান অ্যান্টিলগ 10 বেস -5, অ্যান্টিলগ লগ কাটলো, তাহলে H3O প্লাসের গাঢ়ত্ব অ্যান্টিলগ করলে কী হবে 10 টু দি পাওয়ার -5, তাহলে আসবে 10 টু দি পাওয়ার -5, তাহলে H3O প্লাসের গাঢ়ত্ব হচ্ছে 10 টু দি পাওয়ার -5। এইভাবেই কাজ করব। তাহলে OH মাইনাসের গাঢ়ত্ব কত আমরা কী করে বের করব? দেখো OH মাইনাসের গাঢ়ত্ব আমরা কী করে বের করতে পারি? আমরা এখান থেকে বের করতে পারি যে H3O প্লাসের গাঢ়ত্ব আর OH মাইনাসের গাঢ়ত্বের গুণফল হচ্ছে KW, আর KW এর মানটা হচ্ছে 10 টু দি পাওয়ার -14, তাহলে OH মাইনাসের গাঢ়ত্ব সমান 10 টু দি পাওয়ার -14 বাই 10 টু দি পাওয়ার -5, তা 10 টু দি পাওয়ার -9। অথবা আমরা এইভাবে করতে পারি যে পিএইচ প্লাস পিওইচ সমান 14। ওকে, পিওইচ সমান কত হবে? 14 -5 সমান 9, তাহলে পিওইচ সমান কি মাইনাস লগ 10 বেস OH মাইনাসের গাঢ়ত্ব সমান 9, তাহলে এখানে আবার ওই অ্যান্টিলগ করে OH মাইনাসের গাঢ়ত্ব দেখো 10 টু দি পাওয়ার -9। তো যে কোনো একটিভাবে ক্যালকুলেশন আমরা করে নিতে পারবো। তাহলে এইভাবে H প্লাস বা H3O প্লাস এবং OH মাইনাসের গাঢ়ত্ব আমরা সহজেই ক্যালকুলেশন করতে পারি। তাহলে আজকে আমরা স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের পিএইচ কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা শিখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।